এবারও মার্চের আগে বই পাচ্ছে না মাধ্যমিক পর্যায়ের প্রায় 1 কোটি শিক্ষার্থী। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই ছাপার কাজ এখনও পর্যন্ত শুরুই করতে পারেনি সরকার। নির্ধারিত সময়ে বই না পেলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক সমস্যাও ভোগার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। তবে নির্ধারিত সময়ে বই দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। ওবেদুল্লাহ মামুনের রিপোর্ট। বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ নেওয়া থেকে বঞ্চিত হবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পরও সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। 2026 শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩.৫ কোটি পাঠ্য বই ছাপা হবে, যার মধ্যে মাধ্যমিকের বই ২১ কোটি ৯০ লাখ, নবম শ্রেণীর বইয়ের সংখ্যা প্রায় ৬.৫ কোটি। ষষ্ঠ শ্রেণীতে ৪ কোটি ৪৩ লাখ ১৭,৫০৯টি বই, সপ্তম শ্রেণীতে ৪ কোটি ১৫ লাখ ৮৪,৬৯২টি, অষ্টম শ্রেণীতে ৪ কোটি ২ লাখ ৩৪,৬৯৮টি আর নবম শ্রেণীর ৫ কোটি ৭০ লাখ ৬৮,০২৮টি বই ছাপার কাজ চলমান রয়েছে। সাধারণত নভেম্বর ডিসেম্বর জুড়েই প্রেসগুলো ব্যস্ত থাকে গাইড বই ছাপানো নিয়ে। এর মধ্যে এবার যুক্ত হচ্ছে জাতীয় নির্বাচনের পোস্টার ছাপার বাড়তি কাজ। সবকিছু মিলে নির্ধারিত সময়ে বই ছাপানো চ্যালেঞ্জ বলছেন প্রেস মালিকরা। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, বিদ্যুতের সমস্যা আছে, একসাথে কাগজের ডিমান্ডটা যখন তৈরি হয় ওই কাগজ কলগুলি সাপ্লাইয়ের একটা আপনার কোলাবোরেশনে দেখা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসার দরকার আছে। তবে কোনো চ্যালেঞ্জ মানতে নারাজ শিক্ষা উপদেষ্টা, বলছেন জানুয়ারির শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা। সরকারি যখন ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে যায় অনেক কিছু চাহিদা থাকে, সেই চাহিদাগুলো মনে করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এই চাহিদাগুলো মেটাতে হবে, আমরা সেটা মিটিয়েছি এবং তারপরে এটা এখন শুরু হচ্ছে। আমরা মোটামুটিভাবে নিশ্চিত এটা বছরের প্রথমেই ছাত্রদের কাছে, এটা ছাত্রছাত্রীদের কাছে বইগুলো চলে যাবে। নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা শিক্ষাবিদদের। গত বছর তো আমরা দেখেছি যে বিটার এক্সপিরিয়েন্স, যে আমরা দেখেছি যে কোনো ভালো কাজ হয়নি বলেই কিন্তু বই পরে পেয়েছে, ভুলভ্রান্তি অনেক কিছু এসেছে। তো এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু গত 1 বছর আমরা কাজে লাগাইনি, তো যার কারণে কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে 50 দিনের কম সময় রয়েছে, সেখানে কার্যাদেশ দেওয়া হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বইয়ের। কবে এই নতুন বই ছাপা হবে আর কবেই বা তা ছাপার পরে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হবে? প্রশ্ন হচ্ছে, দেরিতে বই ছাপানোর কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হবে তার দায় কি নেবে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বা এনসিটিবি? ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন আমন ধান কাটার পর শুরু হয় নবান্ন উৎসব। নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠা পায়েস, তা দিয়ে উদযাপন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে এটি হয়। নবান্নের উৎসবের খবর জানাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদরিনা খন্দকার। সাদরিনা, গ্রামীণ বাংলার নবান্ন উৎসবে কিষানির মাঝে কি ধরনের আনন্দ দেখছেন জানাবেন। মালিহা, আমি এখন রয়েছি মানিকগঞ্জে। অগ্রহায়ণ এবং শীতের যে আগমনী বার্তা সেগুলো কিন্তু চলে এসেছে। সেই সাথে যে আমাদের আদি নববর্ষ এবং নবান্ন উৎসব, কৃষানির মধ্যে কিন্তু একটা আনন্দের একটা দিন, কারণ তারা এই বছর জুড়ে তাদের কঠোর পরিশ্রমের ফসল তারা ঘরে তুলতে পারছে। মাঠ জুড়ে এই সোনালী ফসলের কাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, মাড়াই করবে এবং এই যে নবান্ন উৎসব আছে 16 তারিখে, সেই দিন কিন্তু তারা সেই দিনের প্রস্তুতি কিন্তু এখন থেকেই চলছে। তারা এই নতুন ধানের চাল দিয়ে কিন্তু পায়েস, ফিরনি এবং বিভিন্ন মিষ্টান্ন সহ বিভিন্ন ধরনের রান্না বান্না করবে এবং সবার মধ্যে যে আনন্দ ছড়িয়ে পড়বে, নিজেদের মধ্যে সেই আনন্দ কিন্তু তারা ভাগ করে নেবে। এজন্যই কিন্তু এখন থেকেই, কিছুদিন আগে থেকেই তারা ধান কাটা শুরু করেছে, এখন মাড়াই হচ্ছে। তারা বলছে যে তাদের যে এই যে একটা বছর তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, সেইটার যেন ন্যায্য মূল্য তারা পায়। এই চালের যেন ধান বিক্রি করে তারা যেন ন্যায্য মূল্য পায়, সেটাই কিন্তু তাদের আশা। এছাড়াও যে নবান্ন উৎসবের বিভিন্ন ধরনের যে তারা রান্না বান্না করবে, এটার জন্য কিন্তু তারা এখন থেকেই শুরু করেছে তার বিভিন্ন আনুষ্ঠানিকতা।
মালিহা, এই ছিল আমার কাছে এখনকার মতো নবান্ন উৎসব হবে সেই উৎসবের যে ঘনঘটা করবে কৃষক কৃষানীরা তাদের এই খবর। মানিকগঞ্জ থেকে জানছিলাম নবান্ন উৎসবের খবর। জুলাই জাতীয় সনদ যেভাবে তৈরি করা হয়েছে তা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সনদের বাইরে যদি আর কোনো প্রস্তাব আসে তা দলটি মানবে না। শাহবাগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা উপলক্ষে মৌন মিছিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। একটি ধর্মভিত্তিক দল বর্তমানে নারী নির্যাতন করছে দাবি করে তিনি বলেন, দলটি নারীদের কর্মঘণ্টা কমাতে চায়। রাজশাহীতে নারীকে জুতাপেটা করার প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ঘটছে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে বিএনপি সাধুবাদ জানায় উল্লেখ করে তিনি বলেন, এর আগে আর কোনো জবরদস্তিমূলক প্রস্তাব মানবে না দলটি। বাংলাদেশে একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে বলে অভিযোগ করেছে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮টি ইসলামী দল। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত সহ ৮ ইসলামী দলের সম্মিলিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকার এখন আর নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারের হ্যাঁ না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান মোহাম্মদ তাহের। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয়, তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে, সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি, বরং সপ্তাহের ব্যবধানে মূলা, শিম ও লাউয়ের দাম বেড়েছে ১০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা ও রসুনের বেড়েছে নতুন করে দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা। তবে ১ কেজির ইলিশে ৫০০ টাকার মতো বেড়ে দাম উঠেছে প্রায় ৩,০০০ টাকা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। প্রকৃতিতে শীতের হাওয়া বইতে শুরু করেছে। বাজারও সরবরাহ বেড়েছে শিম, মূলা, বাঁধা ও ফুলকপির মতো শীতকালীন সবজি। এসব সবজিতে বাজার ভরপুর থাকলেও বরং কোনোটিতে আরও বেড়েছে। গত সপ্তাহে ফুলকপি আপনার জোড়া ৫০ টাকা ৬০ টাকা ছিল, আজকের রেট মনে করেন আমাদের বিক্রি হলো ৫০ টাকা। পাতাকপি আমাদের রেট ৫০ টাকা বিক্রি। আগের সপ্তাহে ছিল আপনার মূলা ৪০ টাকা কেজি, সপ্তাহে কেজি ১০টা ২০ টাকা বেড়ে আছে। সিম বেশি গত পরশু দিন ৮০ টাকা ৭০ টাকা, এখন বর্তমানে ১২০ টাকা কেজি। বেগুন আছে ১০০ টাকা, পটল আছে ৬০ টাকা, ভেন্ডি আছে ১০০। আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি, আমাদের পক্ষে মোটেই স্বাভাবিক না। পাইকাররা বলতেছে যে সরবরাহ কম, সেই কারণে তো দাম বাড়ছে। নামের সঙ্গে মিল রেখে বেশ উত্তপ্ত মশলার বাজার। ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা ও রসুনের দামও ২০০ টাকা ছুঁই ছুঁই। চায়না আদা ২০০ টাকা ১৯০ টাকা কেজি। তারপরে দেশি রসুনও বাড়ছে, এই কেরালা আদাও বাড়ছে। কেরালা আদা গত সপ্তাহে ছিল ১২০ টাকা কেজি, এই সপ্তাহে ১৬০। চিনির দাম কমেছে ১০ টাকা। দেশি মসুর ডালের দাম কিছুটা বাড়লেও কমেছে আমদানি করার ডালে। দেশি মসুর ডাল ছিল ১৩০ টাকা, এখন ১৫০ থেকে ৬০ টাকা। তারপরে মোটা মসুর ডালের দামটা একটু কমছে, ছিল আগে ১০০ টাকা, এখন খালি ৯০ টাকা। তারপরে আপনার চিনির দাম কমছে, আগে চিনি ছিল ১১০ টাকা, এখন ১০০ টাকা। অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও প্রায় ৩,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ বর্তমানে যেই মাছ, এরকম মাছ কোনো সময় এত দামের মাছ হয় নাই, ইতিহাস শেষ। এদিকে সপ্তাহের ব্যবধানে বেশ খানিকটা কমেছে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার ছোটোটা ছিল ৮০ টাকা বেচছি, এবার ব্রয়লার ছোটোটা ৭৫ আর বড়টা ৬০, কেজি তো ১০ টাকা কমে গেছে। আর সোনালির অরিজিনালটা ছিল গত সপ্তাহ ২৮০ টাকা, আর এই সপ্তাহ সোনালি ২৭০ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, আর খাসির মাংস ১২০০। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় শীতকালীন আগাম জাতের নানা ধরনের সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকরা। বেগুন, করলা, মূলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক সবুজে ভরে উঠেছে গ্রামের মাঠ। পাইকারি ও স্থানীয় বাজারে সবজির চাহিদা ভালো থাকায় এবছর লাভের মুখ দেখার প্রত্যাশায় কৃষকরা। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জের ৭টি উপজেলাতে কম বেশি হচ্ছে আগাম সবজি চাষাবাদ। বর্ষার পানি নামার পরপরই জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয় এই আগাম জাতের সবজি চাষ। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকায় এবার ফলনও ভালো আর লাভের আশা আগের বছরের চেয়ে বেশি। এখানকার মাটি উর্বরতার কারণে, ভালো থাকার কারণে রাসায়নিক সারটাও একটু কম খরচ হয়, এর কারণে আমরা একটু লাভবানটা একটু বেশি। আমাদের মাটির খুব গুণ আছে, যে কোনো সবজি আমরা নিয়ে গেলে আমাদের 10 টাকা 5 টাকা বেশি। এবছর ফলনটা ভালো পাইছি, দামও বেশি পাইছি। আমি আশা করতেছি যে আমাদের যে ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসতে পারে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় মোট 10,950 হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে। এর মধ্যে 2,000 হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম শীতকালীন সবজি। এবছর মোটামুটি আবহাওয়া ভালো আর আগাম লাউ অনেক বেশি করছে। যদি ভালো দাম পাওয়া যায় তাহলে কৃষক অনেক খুশি হবে এবং আগামীতে আরও লাউয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আগাম সবজি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জৈব বালাইনাশক ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব পদ্ধতি, হলুদ ফাঁদ, বিভিন্ন প্রকার ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদভাবে সবজিটা উৎপাদন যেন করতে পারে সে বিষয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানিকগঞ্জের টাটকা সবজির চাহিদাও দিন দিন বাড়ছে। এনটিভি নিউজ ডেস্ক। শীতে উষ্ণতা পেতে কম্বলের কদর দেশ জুড়ে। সেই চাহিদা পূরণে তাই কর্মব্যস্ততা বেড়েছে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের কাজীপুর কম্বল পল্লীতে। এখানকার কম্বল শিল্পে জড়িত প্রায় 40,000 নারী পুরুষ। 2 যুগ ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ঝুট কাপড় সংগ্রহ করে প্রায় 30টি গ্রামে তৈরি হচ্ছে কম্বল। শীতের আগমনী বার্তায় কম্বলের পাশাপাশি তৈরি হচ্ছে অন্যান্য শীতবস্ত্র। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। বছরের এই একটি সময় বেশি কর্মচাঞ্চল্য থাকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লী। বিদেশি কোনো কাঁচামাল নয়, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা জোর দিয়ে তৈরি করা হচ্ছে কম্বল। সে সাথে তৈরি হচ্ছে ট্রাউজার, জিন্স প্যান্ট, সোয়েটার। উপজেলার শিমুলদাইর, শ্যামপুর, কুনকুনিয়া, বেলতুল সহ আশপাশে প্রায় 30টি গ্রামের প্রতিটি ঘরে চলছে কাজ। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় মন হিসাবে ক্রয় করে নিয়ে আসেন। প্রায় 2 দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এই অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে। এতে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বেকারদের। আমরা তো পাইকারি বিক্রি করি, তো সেই জায়গায় 1-2 টাকা কম পেলে আমাদের প্রতিটা কম্বলে 2-4 টাকা পিসে কম পেলে আমাদের অনেক কিছুই হয়ে ব্যবসা হয় আর কি। সেই জন্য বাইরের সাথে যোগাযোগ করে আসার প্রতি বছরই আমি এসে বাইরের কাছ থেকে মালটা নিয়ে যাই আর কি। এখানকার কম্বল অন্য অন্য জেলা থেকে খুব ভালো। ঢাকা থেকে আমরা আগে আনতাম, হচ্ছে এখানে ক্রয় ক্ষমতাটা অনেক কম আর মোটামুটি দামও কম আছে, এখানে গুণগত মানও ভালো। প্রতি শীত মৌসুমে কাজীপুর থেকে সারা দেশে প্রায় 300 কোটি টাকার কম্বল বিক্রি করা হয়। অথচ ঋণ ও ব্যাংকিং সুবিধা সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই শিল্পটি। ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করা হয়। এখানে প্রতি সিজনে প্রায় 500-600 কোটি টাকার বাণিজ্য হয়। এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায় তাহলে আমাদের এই শিল্পটি আরও উন্নত হবে। ক্ষুদ্র এই শিল্পটির প্রসারে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। একই দিনে গণভোট আর সংসদ নির্বাচনের বিকল্প নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন ও সনদ বাস্তবায়ন নিয়ে যে সংশয় ছিল তা প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে কেটে গেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। গণ অভ্যুত্থানের শক্তি সময়ের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক। যেই কারণেই আমরা বারবার জোর দিয়েছি যে জুলাই সনদও যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি, জাতীয় নির্বাচনের দাবি। তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে যেভাবে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করেছে তা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত সনদের বাইরে আর কোনো বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সালিমা রহমান বলেছেন, ৫ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে এখনও এর কোনো পরিবর্তন হয়নি। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি, তবে আর কোনো নতুন প্রস্তাব মানা হবে না। বাংলাদেশের একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সেলিমা রহমান বলেন, নারীকে পিছিয়ে রাখতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন সমাবেশের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বৈঠকে দুই নেতা জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা সহ নানা বিষয় আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ বঙ্গোপসাগরের সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে। আগামী নির্বাচনের পূর্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বলেন, কাগজে কলমে নয়, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান হতে হবে। সকালে মানিক মে এভিনিউয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা শুধু নদী নয়, দেশের সামগ্রিক পরিবেশ এবং অর্থনীতির চালিকা শক্তি। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষাপট তুলে ধরেন। মানববন্ধনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের উপর তাগিদ দেন সংগঠনটির সভাপতি সহ অন্যান্যরা। সরকার বলছে যে 26শে জানুয়ারিতে কাজ শুরু করবে, কিন্তু কাজের কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনে যে নির্বাচনের আগেই অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পরের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। আমাদের দাবি ওটাই যে গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক। পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা এই কাজের ধারাবাহিকতা রাখা। নির্বাচিত সরকারই দেশের সকল সমস্যা সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 17 তারিখ মানবতা বিরোধী অপরাধে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাতে একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার
সংসদের মাধ্যমে করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের 50 ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে। সেজন্য নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। সকালে জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। এরপর তিনি অ্যাসোসিয়েশন অব জয়পুরহাটের এক্স ক্যাডেট AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বক্তব্য রাখেন। মেহেরপুর সদরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। আটককৃতরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম। পলাতক মিনারুলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার বিকেলে মেহেরপুর সরকারি মহিলা কলেজের HSC পরীক্ষার্থী ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে মোটরসাইকেল যোগে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে বের হন। সন্ধ্যার পর তারা রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় 3 যুবক তাদের গতিরোধ করে। এক পর্যায়ে প্রেমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে 20,000 টাকা চাঁদা দাবি করা হয়। প্রেমিক টাকা আনতে মেহেরপুর শহরের দিকে চলে যান। ফিরে এসে দেখেন ধর্ষণের শিকার হয়েছে তার প্রেমিকা। রাতেই ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে 3 জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে পুলিশ 2 জনকে আটক করে। যশোরে কন্যা সন্তানের গায়ের রং থপথপে সাদা হওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর 3 আসনে বিএনপির প্রার্থী আনিন্দ ইসলাম অমিত। 2020 সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামে মোজাফফর হোসেনের সাথে একই উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের বিয়ে হয়। 2 বছর পর তাদের কন্যা সন্তান আফিয়ার জন্ম হয়। কিন্তু আফিয়ার গায়ের রং থপথপে সাদা হওয়ায় আফিয়ার বাবা তাদের ছেড়ে চলে যায়। 8 মাস পর মোফাজ্জল হোসেন স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যায়। দুর্ঘটনা এড়াতে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে শর্ত পূরণে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে প্রশাসন। শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সম্প্রতি সুন্দরবন ভ্রমণে গিয়ে বোট উল্টে নদীতে পড়ে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। শনিবার বোট উল্টে নিখোঁজ হয় রিয়ানা। এরপর সোমবার তার লাশ উদ্ধার হয়। এরপর থেকেই নতুন করে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনবাহী বোটগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। পর্যটনবাহী বোটের ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স এবং চালকের লাইসেন্স সংগ্রহ, বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করা সহ নানা শর্ত পূরণে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে স্থানীয় প্রশাসন। বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব। দিনভর নগরীর কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বরিশালের প্রতিযোগিতার প্রতিভা যাচাই। সকাল 9টায় শুরু হওয়া এই বাছাই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। বাছাই পর্ব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজকরা জানান, গান, আবৃত্তি, অভিনয় এবং নাচ সহ নির্ধারিত বিষয়গুলোতে সমান পারদর্শী যারা, তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে। এরপর তারা অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। নিঝুম দ্বীপবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের বান্দরটিলা এলাকার নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসা শিবিরে ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, বাতব্যথা ও চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়। প্রাক্তন নটর ডেমিয়ান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডক্টর শাকিল আরিফ চৌধুরী, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম ও বাতব্যথা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দলিলুর রহমান রোগীদের চিকিৎসা সেবা দেন। চিকিৎসা শিবিরে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনের আগে গণভোট, পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। চলমান কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসলে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে জামাত সহ আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে তাদের এই যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের অপসারণের দাবি তুলে জামাত সহ 8 দল। প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারে হ্যাঁ এবং না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন না মানা সহ 2টি প্রস্তাব পেশ করে দলটির নায়েবে আমির 8 দলের 5 দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অনড় থাকার কথা উঠে আসে এই যৌথ সংবাদ সম্মেলন থেকে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশে নোট অফ ডিসেন্ট সহ বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আদেশ এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা ক্ষমতাসীনদের পক্ষেই ব্যবহারযোগ্য হতে পারে, তাই দ্রুত এসব ব্যাখ্যা ও অস্পষ্ট ধারাগুলোর সংশোধন দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে উপেক্ষা করেছে। তার ভাষায়, সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি। জুলাই সনদের আদেশে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু জনগণের প্লেট খালি রাখা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আদেশকে প্রত্যাখ্যান নয় বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সামনে এগুতে চায় এনসিপি। সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া, এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতাবিহীন জুলাই সনদের ডিরেক্ট যে ভাষ্য সেই অংশটুকু। গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়ন করা সহ অভ্যুত্থানে অংশ নেওয়া অগ্রসৈনিকদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে এসব কথা বলেন ইশরাক। জানান, আগামীতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা রুখে দেবে বিএনপি। সামনের দিনগুলোতে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখার কথা জানান তিনি।
এদিন রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব, সূত্রাপুর, ওয়ারি সহ বেশ কিছু এলাকায় গণসংযোগ চালিয়েছেন ইশরাক। নির্বাচিত হলে ঢাকা ৬ সংসদীয় এলাকার নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোট চুরি না হয়, সেজন্য প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের এমপি প্রার্থী সাইফুল আলম খান মিলন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা 12 আসনের প্রচারণা উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা ও ঢাকা উত্তর আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। এ সময় প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার কথা বলে জাতিকে হতাশ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। সার্বভৌমত্বের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা জানান জামায়াতের নেতা। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোনো দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোনো দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরের দিকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। এরপরে যদি ফেয়ার নির্বাচনে যেই আসে তাকে আমরা স্বাগত জানাবো। আগামী নির্বাচনের পূর্বেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বলেন, কাগজে কলমে নয়, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান হতে হবে। সকালে মানিক মিয়া এভিনিউয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা শুধু নদী নয়, দেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির চালিকা শক্তি। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষাপট তুলে ধরেন। মানববন্ধনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের উপর তাগিদ দেন সংগঠনটির সভাপতি সহ অন্যরা। সরকার বলছে যে 26শে জানুয়ারিতে কাজ শুরু করবে, কিন্তু কাজের কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনে যে নির্বাচনের আগেই, অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পরের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। আমাদের দাবি ওটাই যে গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক। পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা এই কাজের ধারাবাহিকতা রাখবে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির যে কোনো শুভ উদ্যোগে পাশে থাকবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। এছাড়া কমিউনিটির সাথে যোগাযোগ বাড়াতে আরও নিবিড়ভাবে কাজ করে যাবে। স্থানীয় সময় বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় NYPDর অফিসাররা এসব কথা বলেন। উত্তর আমেরিকার ব্যুরো প্রধান ফরিদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজের আমন্ত্রণে এই মতবিনিময় সভায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন। শাহনেওয়াজের সভাপতিত্বে NYPDর কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট আব্দুল লতিফের সঞ্চালনায় NYPDর কমিউনিটি অ্যাফেয়ার্স কমিশনার আলডেন ফস্টার, ডেপুটি চিফ ভিক্টোরিয়া সি পেরি, ডিটেকটিভ আব্দুস চৌধুরী, অ্যাঞ্জেল ফেমেলিয়া, ডেপুটি ইন্সপেক্টর ডেভিড করডানো, এলেন ডাউনি, কারাম চৌধুরী, ক্যাপ্টেন জেঘাম আব্বাস, সার্জেন্ট হুমায়ুন, ডিটেকটিভ ওসমা আমিন, গঞ্জালেস গার্বিয়েল সহ NYPDর বিভিন্ন বিভাগের অফিসাররা মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তারা বলেন, একজন অভিবাসীর ইমিগ্রেশন স্ট্যাটাস যাই থাক না কেন, তারা নির্ভয়ে তাদের প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হতে পারেন। পুলিশ তাদের যে কোনো অবস্থাতে সহযোগিতা করতে প্রস্তুত। And what better way to do it, coffee with a cop, talking about the issues that are important to all of you here. And if you call 911, you're a victim of a crime,
No matter what their immigration status is, we will take the report and we will protect and serve. That's our duties and responsibilities. এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের জন্য শাহনেওয়াজকে ধন্যবাদ জানিয়ে এনওয়াইপিডির কর্মকর্তারা বলেন, পুলিশ এবং কমিউনিটির মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে হলে এ ধরনের সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নেই। এনটিভি নিউজ ডেস্ক।